বড়বাবু ও বিদ্যার সামনেই দুলালকে এক্সপোজ করল রহমান। সবকিছু নিজের ফোনে ভিডিও রেকর্ডিং করে নিল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তর্ষা কাশ্যপ ব্যানার্জিকে বলতে থাকে, তুমি তুমি সত্যি করে বলো, বিদ্যার আসল বাবা মা কি, আর বিদ্যার বিদ্যার মা কিভাবে খুন হয়েছিল? তুমি তুমি সবটা বলবে। আর ওই ওই কৃষ্ণগোপালটাই কে? সবকিছু আমি জানতে চাই। তখনই কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নেই। তখনই তর্ষা বলতে থাকে, হ্যাঁ বাধ্য, তুমি বাধ্য, তোমাকে বলতেই হবে। তুমি যদি না বলো তবে এখানে কি হতে পারে তোমার কোনো ধারণা নেই। এরপরে দেখা যায় তখনই রাজদীপ বলতে থাকে, তোমার তোমার মেয়ে বসেছিল, আর সেই মেয়েকে রেখে তুমি আবার বিদ্যা বিদ্যা করছো। তখনই তর্ষা সেই ওষুধগুলো এনে কাশ্যপ ব্যানার্জিকে দেখিয়ে বলতে থাকে, এগুলো পুরোটাই মাল্টিভিটামিন, আর এগুলো তোমার মেয়ে খায়নি। এগুলো না খেয়ে তোমাকে খাওয়ার নাটক করে ব্ল্যাকমেল করেছিল, আমাকে ব্ল্যাকমেল করেছিল, যাতে করে আমরা ভয় পাই উশনি কোনো রকম কোনো বাজ ব্যবহার না হতে দিয়ে, আমরা যাতে ওকে রীতের কাছে পৌঁছে দিতে পারি। কিন্তু তোমার মেয়ে যেগুলো ঘুমের ওষুধ বলে খায় আমাদের বুঝিয়েছিল, সেগুলো আসলে মাল্টিভিটামিন ক্যাপসুল, আর সেটা আমি ডক্টরের সঙ্গে কথা বলেও দেখেছি। এ কথা শুনে তখনই অবাক হয়ে যায় কাশ্যপ ব্যানার্জি। এরপরে ফাগুন এসে তর্ষার সঙ্গে উঁচু গলায় কথা বলে। তখনই তর্ষা ফাগুনকে থাপ্পড় মারে আর বলতে থাকে, নির্লজ্জ মেয়ে কথাকার, লজ্জা করছে না তোর? এভাবে মায়ের সঙ্গে কথা বলছিস? আমি তোর মা, আমার সঙ্গে এভাবে কথা বলতে তোর দুবার ভাবা উচিত। তখনই ফাগুন বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে মারলে? তখনই তর্ষা বলতে থাকে, হ্যাঁ মারলাম, অবশ্যই মারলাম। তোকে মেয়ে বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে। তুই যে আমার মেয়ে, সত্যি বলছি, এটা ভাবতেও আমার ঘৃণা লাগছে। তোকে নিজের মেয়ে বলে পরিচয় দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। তুই নিজে একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের সংসার কি করে ভাঙতে চাস? আমি নিজে দাঁড়িয়ে থেকে বিদ্যার বিয়েটা দেব, আমি তোকে কথা দিচ্ছি। তখনই ফাগুন বলতে থাকে, তুমি কিন্তু ভালো করছো না মা, তুমি আমার মা, তুমি বিদ্যার মা নয়। তবে বিদ্যাকে কেন তুমি এভাবে ভালোবাসো? তখন কথা শুনে তর্ষা বলতে থাকে, হ্যাঁ, আমি বিদ্যার মা, তোর মা হয়েছিলাম, কিন্তু তোর মা হয়ে দেখেছি যে কখনো তোর মতো মেয়ে আমার মেয়ে হওয়ার যোগ্য নয়। এদিকে দেখা যায় ডাইনিংয়ে সবাই মিলে খেতে বসেছে, বিদ্যা সবাইকে খাবার সার্ভ করছে। তখনই রাজদীপ বলতে থাকে, বিদ্যা কি ভাবলে? কোনো রকম কোনো পদক্ষেপ নিতে পারলে? কোনোভাবে তোমার বাবার কোনো খোঁজ পেলে? তখন কথা শুনে বিদ্যা বলতে থাকে, আমি তো চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে খোঁজ মিলছে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার বাবাকে খুঁজে বের করব। আমি কিছুতেই ওনাকে হারিয়ে যেতে দেব না। উনি কোথায় আছে, যেখানেই থাকুক, যে গর্তে থাকুক, সেখান থেকে ওনাকে আমি টেনে হিঁচড়ে বের করব। তখন কথা শুনে সৃঞ্জয় বলতে থাকে, কি হয়েছে বিদ্যা, এভাবে কেন বলছো? উনি তো তোমার বাবা হন, তাই না? টেনে হিঁচড়ে বের করব, এটা আবার কেমন কথা? এরকম করে বলতে হয় না মা, এরকম করে বলতে নেই। তখন সৃঞ্জয় বলতে থাকে, মেয়েটার থেকে আর কি বা আশা করা যায়? মেয়েটা শুধু নিজের কথাই ভেবে এসেছে, কখনো অন্যের কথা ভাবেনি। ফাগুন মেয়েটা অনেক ভালো, সবসময় পরিবারের কথা ভেবেছে। আর এই মেয়েটা কখনো পরিবারের কথা ভাবেনি যে ফাগুন কতটা কষ্ট পাচ্ছে। ফাগুনকে নাকি ও এতটা ভালোবেসেছিল, সেই মেয়ে থেকে ওর ভালোবাসা ছিনিয়ে নিতেও ও দেওবারও ভাবেনি। তখনই রিত বলতে থাকে, কাকিমণি, এবার তোমার মনে হচ্ছে না তুমি একটু বাড়াবাড়ি করছো, তুমি একটু বেশি কথা বলছো? তখনই সৃঞ্জয় বলতে থাকে, ওকে বলে কোনো লাভ হবে না রিত, ওকে বলে কোনো লাভ হবে না, উল্টো তোর মুখটাই আরও নষ্ট হয়ে যাবে। তাই বলছি, ওকে কিছু বলার দরকার নেই। ও যা ইচ্ছে বলতে থাকুক। বিদ্যা, তোমার যা বলার তুমি বলতে পারো। তখনই সৃঞ্জয় বলতে থাকে, হ্যাঁ তাই তো, এখন তো আমাকে তোমাদের সহ্য হবে না, তাই না? আর ওই মেয়েটা বাড়িতে খুন খারাপের কোনো ঢোকাচ্ছে। এভাবে যদি মেয়েটার প্রতিনিয়ত বাইরে ঘুরে বেড়ায়, এরকম করে ঝামেলা সৃষ্টি করে, তবে যে আমাদের পরিবারের ক্ষতি হয়ে যাবে, বুঝতে পারছো? আমাদের পরিবারের ওপরে যে অ্যাটাক করবে না, তার কি গ্যারেন্টি? আমাদের পরিবারের ওপরে যদি কোনোভাবে অ্যাটাক হয়, তখন সে অ্যাটাকটা কে আটকাবে? তখন রিত বলতে থাকে, আমরা যদি সত্যি ভয় পেয়ে থাকি, তবে কি করে হবে? আমাদের বাড়ির মেয়ের সঙ্গে যদি এরকম হতো, তবে কি আমরা তাকে এভাবে ছেড়ে দিতে পারতাম, ইগনোর করতে পারতাম? তখন কথা শুনে সৃঞ্জয় বলতে থাকে, ওর সঙ্গে আমাদের বাড়ির মেয়ের তুলনা দিবি? ওর কোনো বংশ পরিচয় নেই, ওর ডাকাতের মেয়ে, আর আমাদের বাড়ির মেয়েরা প্রত্যেকটা রাজকন্যা। কথা শুনে রিত বলতে থাকে, তোমার মেয়েরা যেমন রাজকন্যা, ঠিক তেমন ও কারো রাজকন্যা ছিলেন, কিন্তু কোনোভাবে ভুলবশত এভাবে ওর জীবনটা উলটপালট হয়ে গেছে। কিন্তু সেই রাজকন্যাটা কার, সেটাও তো খুঁজে বের করতে হবে, তাই না? সেটাও তো খুঁজে
বের করতে হবে যে উনি কি টাকার বিনিময়ে বিদ্যাকে দত্তক দিয়েছিলেন, নাকি নাকি অভাবে পড়ে কোনো ঝামেলায় পড়ে বিদ্যাকে তাদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলে। আমাদের তো সেই সব কিছু খতিয়ে দেখা দরকার, তাই না? সবকিছু তো আমাদের খুঁজে বের করতে হবে। এরপরে এরপরে দেখা যায় ত্রিতা রাজদীপকে বলতে থাকে, তুমি তুমি বুঝতে পারছো সৃঞ্জয় কি বলছে? সৃঞ্জয় আমাদের আমাদের বিদ্যার পরিচয় নিয়ে কথা বলছে। তুমি কোনো কিছু বলবে না? তখনই রাজদীপ বলতে থাকে, আমি আর কি বলবো? ওকে ওকে সত্যি বলতে বলতে আমার আর বলার ইচ্ছেটাই নেই। ওকে আমি বারবার বুঝি। দেখো সৃঞ্জয়, এভাবে পরিবারের সামনে কখনো বাচ্চাদের সামনে ওর পরিবার নিয়ে কথা বলো না। তুমিও তো রূপের হাত ধরে আমাদের বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছিলে। কই তোমার তোমার যা তোমাকে সরিয়ে দেয়নি? সে তো তোমাকে ঠিকই বরণ করে ঘরে তুলে নিয়েছিল, তোমাকে আদর দিয়ে বুকে আংলে রেখেছিল। আজকে তুমি এ বাড়িতে ত্রিথার মতোই আছো, কিন্তু ও কখনো এই কথাগুলো বুঝতে চায় না। ও সবসময় নিজের স্বার্থই বুঝে এসেছে। বিদ্যামা, তোর কথায় কিছু মনে করিস না, ওর কথায় একদম কান দিবি না। তখন এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, চিন্তা করবেন না, আমি আমি কারো কথায় কান দিচ্ছি না, কারো কথায় আমি কান দেই না। তখনই দেখা যায় রূপসা, পায়েল, কৃতি বলতে থাকে, আচ্ছা সত্যি যদি কোনো ঝামেলা বেঁধে দেয়, কারণ কাশ্যপ আঙ্কেল যেভাবে যেভাবে বারবার থ্রেট করছে, যদি সত্যি সত্যি কোনো রকম কোনো ঝামেলা বাঁধে, তখন সেটা সলভ হবে কি করে? তখন এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, পরের ব্যাপার পরে বোঝা যাবে, রূপসা এখন এসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। এরপরেই রাজদীপ বলতে থাকে, একদম ঠিক বলেছে আমার বৌমা, একদম ঠিক বলেছে বিদ্যা, তুমি সবাইকে খাবার সার্ভ করো তো, এসব নিয়ে এতটা আলোচনা করার কোনো প্রয়োজন নেই। ঠিক তখনই বিদ্যার ফোন বেজে ওঠে। এরপরে বিদ্যা ফোন ধরতেই তর্ষা বলতে থাকে, আমি আমি তর্ষা ব্যানার্জি। তখনই বিদ্যা বলে ওঠে, মা বলছো? মা? তখন এই কথা শুনে খুশি হয়ে যায় তর্ষা। এরপরে ত্রিথা শ্রেধার অপলক দৃষ্টিতে বিদ্যার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, মেয়েটা কত মধুর করে ডাক দিল। এই ডাকটা যদি আগে থেকে দিতে পারত, তবে হয়তোবা মেয়েটার বুকে এতটা কষ্ট জমা থাকতো না। মেয়েটা কখনো এরকম গোমরা হয়ে থাকতো না। এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে, কি বলবে? কিছু কি বলবে? তখনই তর্ষা বলতে থাকে, আসলে আসলে আমি ঠিক করেছি যে আমার মেয়ে যখন ও বাড়িতে আছে, ও বাড়িতে যত রকমের প্রণামী পাঠানো দরকার সবকিছু আমি নিজের দায়িত্বে নিয়ে পাঠাবো। তুই একদম চিন্তা করবি না, সবকিছু আমার দায়িত্ব। আমার মেয়ে অবশ্যই ওখানে ওখানে ভালো থাকবে, সেটাই আমি চাইবো। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। তুই তোর শাশুড়ি মাকে ফোনটা দে। এরপরে বিদ্যা ত্রিথাকে ফোন দিলে তখন ত্রিথা বলতে থাকে, হ্যাঁ আপনি কেমন আছেন? কিছু কি করবেন? তখনই ত্রিথা বলতে থাকে, হ্যাঁ আমি ভালো আছি। এরপরে তর্ষা বলতে থাকে, আসলে আসলে একটা কথা বলার জন্যই ফোন করেছিলাম। আসলে আসলে বলছিলাম যে কোনোভাবে যখন রীতের গায়ে হলুদ হবে, এরপরে কিন্তু আমরা বিদ্যার গায়ে হলুদের অনুষ্ঠান এখানে আয়োজন করব। আর বিদ্যার যত রকমের প্রণামী পাঠানো দরকার আমি পাঠিয়ে দেব। আমি নিজের হাতে প্রণামী গুছিয়ে পাঠিয়ে দেব। একদম চিন্তা করবেন না। এরপরেই দেখা যায় ত্রিথা বলতে থাকে, আমি আমি অনেক খুশি হয়েছি যে আপনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন, বিদ্যাকে নিজের কাছে জায়গা দিয়েছেন। জানেন মেয়েটা অনেক ভালো মেয়েটা। ওকে ওকে কখনো অবহেলা করবেন না, কখনো ওকে তাচ্ছিল্য করবেন না। ও যতই সৎমা হন না কেন, সৎমাও কিন্তু মা হতে পারে। তখন এই কথা শুনে দেখা যায় তর্ষা ব্যানার্জি বলতে থাকে, তাই তো মা হওয়ার চেষ্টা করছি, মা হতে চাইছি। দেখি না মা হতে পারি কিনা, আমার মেয়েটা আমাকে নিজের মায়ের মতো দেখে কিনা। এরপরে দেখা যায় তখনই ত্রিথা বলতে থাকে, হ্যাঁ অবশ্যই দেখে। এরপরে তর্ষা ব্যানার্জি বলতে থাকে, যে করে হোক আমি সময় মতো সব তথ্য পাঠিয়ে দেব। এ বলে ফোন কেটে দিলে ত্রিথা অনেক খুশি হয়ে যায়। ত্রিথা বলতে থাকে, সত্যি বিদ্যা, তুমি যে একা হাতে 10 ভুজার মতো কাজ করছো, এটা বলে বোঝানোর মতো না। এভাবে যদি চলতে থাকে তবে তো বাড়িটা অনেক সুন্দর সাজানো গোছানো হয়ে যাবে। তখনই সৃঞ্জয় বলতে থাকে, আমার আর এসব ভালো লাগছে না, আমি অনেক টায়ার্ড ফিল করছি, আমি আমার নিজের ঘরে চলে যাব। তখনই রূপ বলতে থাকে, তোমাকে যেতে কি কেউ বারণ করেছে সৃঞ্জয়? তুমি যেতেই পারো, তুমি যাওতে আমাদের কোনো অসুবিধা হবে না, তুমি যদি ইচ্ছে পড়ে চলে যেতে। তখনই দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনারা নিজেদের মধ্যে তর্কাতর্কি প্লিজ করবেন না। তখনই দেখা যায় সেখানে এসে দাঁড়ায় দুলাল এসে বলতে থাকে, স্যার আসলে শরীরটা খুব খারাপ লাগছে, কিছু ওষুধ হবে, যদি ওষুধ থাকতো দিতেন, একটু খেয়ে নিতাম, শরীরে কেমন যেন জ্বর মনে হচ্ছে। এরপরে রাজদীপ বলতে থাকে, হ্যাঁ আছে তো, এই রূপসা একটু ওষুধগুলো নিয়ে আসবে। তখন এই কথা শুনে রূপসা বলতে থাকে, ঠিক আছে আমি এক্ষুনি নিয়ে এসে দিচ্ছি। এরপরে দেখা যায় তখনই রাজদীপ এসে দুলালের মাথায় হাত দিয়ে বলতে থাকে, কই তোর শরীরে তো জ্বর নেই? তখন এই কথা শুনে দুলাল বলতে থাকে, শরীরে জ্বর নেই, কিন্তু মনে হচ্ছে জ্বর আসবে, শরীরটা কেমন যেন ঝিম ধরে আছে।
হচ্ছে, তাই আমি বললাম যে যদি জ্বরের ওষুধটা খেয়ে নিই তবে আর জ্বর আসার সম্ভাবনা থাকবে না। এই বলে দেখা যায় সুযোগের সদ্ব্যবহার করে আড়াল থেকে বিদ্যার ছবিতে উঠে থাকে। এরপরে দেখা যায় এদিকে বাড়ির সবাই টেবিলে খাওয়ায় ব্যস্ত, কেউ কিছুতেই ওদিকে খেয়াল করেনি। এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে, যে করেই হোক আমাকে সবটা জানতে হবে। এরপরে দুলালকে বলতে থাকে, আচ্ছা সত্যি করে বলুন তো আপনার নাম কি দুলাল মহাশয়? এ কথা শুনে দুলাল অবাক হয়ে যায়। তখনই দুলাল বলতে থাকে, হ্যাঁ কেন? তখনই বিদ্যা বলে ওঠে, আপনি তো আগে কাশ্যপ ব্যানার্জির গাড়ি চালাতেন, একদম একদম ব্লু কালারের। এ কথা শুনে ভয় পেয়ে যায় লোকটি মনে মনে বলতে থাকে, তার মানে যে কথাগুলো শুনেছিলাম সেগুলোই সত্যি, এই মেয়েটা সত্যি সত্যি ধুরন্তর। এরপরে বিদ্যা বলতে থাকে, সত্যি করে বলুন আপনি কোথায় ছিলেন এত বছর? আপনি কি একটা সময় কখনো রহমান দাদার সঙ্গে দেখা করেছেন? এ কথা শুনে তখনই দুলাল বলতে থাকে, আমি রহমানকে চিনি না, কখনো আমি রহমানকে দেখিনি। এরপরে দেখা যায় তখনই বিদ্যা বলতে থাকে, দুলাল কথা বলুন, মুখ খুলুন, তা না হলে ভালো হবে না। আপনি বুঝতে পারছেন যে এখানে মুখ না খুললে মানেটা কি হতে পারে? এদিকে এরপরে দেখা যায় তখনই দুলালকে জেরা করলে সবাই দেখা যায় বিদ্যাকে শান্ত হতে বলে। এরপরে রাজদীপ বিদ্যাকে বলতে থাকে, বিদ্যা এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি কিছু নিয়ে দুলালকে সন্দেহ করছো? কিন্তু আমার খুব বিশ্বাস তো, ওকে ছাড়া আমার চলেই না। আমি যেখানে যাই সেখানেও আমার সঙ্গে যায়, কখনো কোনো রকম কোনো 2 নম্বর কাজ করেনি। তখন এই কথা শুনে দেখা যায় তখনই বিদ্যা বলতে থাকে, আমি তো সেরকম কিছু বলিনি, আমি শুধু ওনাকে জিজ্ঞেস করেছি যে আগে উনি কোথায় কাজ করতেন, সে কথাগুলোই ওনাকে জিজ্ঞেস করা হয়েছে। বলুন কোথায় কাজ করতেন আপনি? তখনই দুলাল ভয় পেয়ে